AK-47 এর যে আপডেট ভার্সন সেটি এখন কিন্তু তারা ব্যবহার করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দেখছিলেন পার্বত্য চট্টগ্রামের খুব ভয়াবহ একটা দৃশ্য। তারা পাহাড়ে বেশ কিছু যে সন্ত্রাসী কার্যক্রম সেটি আসলে চালাচ্ছে তারা। দর্শক, দেখছিলেন পার্বত্য চট্টগ্রামের একটা ভয়াবহ চিত্র। স্নাইপারের যে কার্তুজ বা বুলেটটা বলা হয় এবং এটি অত্যাধুনিক। স্বাধীনতার 54 বছর পার হলেও পার্বত্য চট্টগ্রাম আসলে শান্ত হয়নি। ধারণা করা হচ্ছে যে এখন KNF তাদের কাছে স্নাইপারও অ্যাভেলেবেল থাকতে পারে। যুগের পর যুগ ধরে ইতিহাসের পাতায় পার্বত্য চট্টগ্রামের সাথে ঘটে গেছে অনেক অনেক নানা কাহিনী। হয়েছে শান্তি চুক্তি, হয়েছে বিভিন্ন ধরনের মিটিং মিছিল, যোগসাজশ, বিভিন্ন ধরনের অভিযান অপারেশন। বাংলাদেশে যে সরকারই আসুক, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সরকারের সামনে। এক সময় মেজর জিয়া পার্বত্য চট্টগ্রামে অভিযান চালিয়ে সেখানে বিভিন্ন ক্যান্টনমেন্ট স্থাপন করেন। বর্তমানেও সেখানে অনেকগুলি সেনা ক্যাম্প থাকলেও কিন্তু থেমে নেই পার্বত্য চট্টগ্রামের অস্ত্রের ঝনঝনানি। প্রতি বছরই সেখানে প্রাণ যাচ্ছে পাহাড়দের, বাঙালিদের। দর্শক, বর্তমান চট্টগ্রামে পাহাড়িদের যে 3টি সশস্ত্র সংগঠন বিদ্যমান, তার মধ্যে জনসংহতি সমিতি, UPDF এবং কুকি চিন। সাম্প্রতিক সময়ে কুকি চিন যে আর্মি, ওদের যে একটা সংগঠনের নাম, তাদের দৌরাত্ম কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। বিভিন্ন গণমাধ্যম এবং রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা জেনেছেন যে পার্বত্য চট্টগ্রামে এখন সবচাইতে বিশ্বের নামি দামি অস্ত্রগুলি পর্যন্ত পাওয়া যাচ্ছে। তার মধ্যে আয়রন বাট সমৃদ্ধ AK-47 রাইফেল এবং স্নাইপার রাইফেলও পার্বত্য চট্টগ্রামে অলরেডি ঢুকে পড়েছে। অতীতের চাইতে অনেক বেশি পরিমাণ অস্ত্র বর্তমানে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে বিদ্যমান। এই অস্ত্রশস্ত্রগুলির সবচাইতে বড় ধরনের একটা মজুদ রয়েছে খাগড়াছড়িতে। গোপন সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মণিপুরের তারাবান এলাকাতে এই সশস্ত্র সংগঠনগুলির একটা অস্ত্রের বড় ধরনের সংরক্ষণ আছে। দর্শক, আমরা সাম্প্রতিক সময়ে গাজা এবং ইসরায়েলের যুদ্ধ দেখেছি। গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, সেখানে যে সমস্ত অস্ত্রগুলি গাজাবাসীরা ব্যবহার করছেন, তার চেয়েও অনেক বেশি আধুনিক অস্ত্র কিন্তু পার্বত্য চট্টগ্রামে অলরেডি ঢুকে গেছে বলে আমরা গণমাধ্যম থেকে জানতে পারি। প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ অস্ত্র এই পার্বত্যবাসী পাহাড়িরা কোত্থেকে পায় বা ওগুলো কিনে কিভাবে? আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশের অনেকগুলি খ্যাতনামা চ্যানেল অনেক তথ্য তাদের সংবাদে তারা প্রকাশ করেছে এবং বিভিন্ন সিরিজে তারা প্রকাশ করেছে। প্রায় 700 কোটি টাকার মতো প্রতি বছর পার্বত্য চট্টগ্রামে চাঁদা তোলা হয়। আর চাঁদা তোলার এই সংগঠনগুলি কোথাও জনসংহতি সমিতির নামে তোলা হয়, কোথাও UPDF তুলছে, কোথাও KNF চাঁদা তুলছে। আর এই চাঁদাবাজির এরিয়া নিয়ে, দখল দায়িত্ব নিয়ে চলে তাদের মধ্যে মাঝে মধ্যে তুমুল লড়াই। 2006 সালের একটা রিপোর্ট আপনারা জানেন যে তখন এই পাহাড়ি অঞ্চলে প্রায় 79টি বুলেট ছোড়া হয়, তার মধ্যে প্রায় 40-এর অধিক লোক প্রাণ হারায়। তাহলে এই হিসেব থেকে দেখা যায় যে ওখানে কি পরিমাণ এক্সপার্ট হ্যান্ডেড আছে যারা রাইফেল পরিচালনায় এবং বন্দুক যুদ্ধের জন্য, যে তারা এতগুলি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শত শত গুলি করেও 40 জন লোক মরে যাওয়ার কোনো কাহিনী হয়তো আমরা শুনতে পাই না। তাহলে কি পরিমাণ এক্সপার্ট হ্যান্ড এবং দক্ষ হাতের ওখানে সমারোহ আছে, যে যাদের হাতের গুলিগুলো কিন্তু মিস হয় না। তো সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম কিন্তু একটা ভয়ঙ্কর এরিয়া। একবার কল্পনা করেন যে এখানে যদি এখন কোনো রকমের কোনো দাঙ্গা বেজে যায় বা সরকারের সাথে
রাষ্ট্রের সাথে কোনো আহ, সংঘর্ষ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা সেখানে নিয়োজিত আছে তারা সেটা কতটুকু ট্যাকেল দিতে পারবে, সত্যি কি পারবে তারা পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে? এবার আসা যাক, আমরা টাকার উৎসটা জানলাম। প্রায় 700 কোটি টাকার মতো এই অঞ্চলে চাঁদা তোলা হয় সাধারণ পার্বত্যবাসীদের কাছ থেকে, আর এই টাকার অধিকাংশই কিন্তু ব্যয় হয় অস্ত্র কেনায়। এবার এই অস্ত্রগুলি আসে কোন কোন রুট দিয়ে? বিভিন্ন গণমাধ্যম থেকে এবং যে সচিত্র প্রতিবেদন আমরা দেখতে পাই সেখান থেকে প্রকাশ যে এই অস্ত্রগুলি, বেশিরভাগই অস্ত্র কিন্তু মায়ানমার এবং ভারতের মিজোরাম থেকে বাংলাদেশে বিভিন্ন স্থান দিয়ে প্রবেশ করছে। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের কিছু অরক্ষিত স্পট আছে যেখান দিয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে এই অস্ত্রগুলি পাহাড়িদের হাতে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের থানসি, তারপরে মথলি রোড আছে, এরপরে খাগড়াছড়ির একটা অংশ আছে যা আমি আগেই বলেছি, মণিপুর বা তারাবান। এরপরে খাগড়াছড়িতে আরও অনেকগুলি স্পট আছে যেগুলি আসলে বিশেষ করে সেখানে হয়তোবা আমাদের সীমান্ত রক্ষীদের তেমন কোনো হয়তো কার্যক্রম খুবই কম, অথবা সময় সুযোগ বুঝে রাতের আধারে এই অস্ত্রগুলি বিদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, ভারত বা মায়ানমার থেকে বাংলাদেশে নিয়মিত প্রবেশ করছে। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর একটা রিপোর্ট হলো, তারা বলছেন যে অস্ত্রগুলি বাংলাদেশে ওরা নিয়ে আসে এবং ওদের অপারেশন ওরা পরিচালনা করে আবার পুনরায় তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে যায়। প্রিয় দর্শক, সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো এই সশস্ত্র সংগঠনগুলি তাদের একটা বৃহৎ উদ্দেশ্য তারা সামনে রেখে তাদের এই কর্মগুলি তারা পরিচালনা করছে। তাদের উদ্দেশ্য হলো তারা পার্বত্য চট্টগ্রামের 2 অথবা 3টি জেলা মিলে তারা জুমল্যান্ড নামে একটা নতুন দেশ তৈরি করতে চায়, যেটা আসলে আমাদের বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি মারাত্মক একটা হুমকি। এবং গত কিছুদিন আগে আপনারা জানেন যে কুকি চীনের সাথে 2023 সালে বাংলাদেশ আর্মির একটা অপারেশন হয়। সেই অপারেশনে কুকি চীনের তারা বাংলাদেশ আর্মি কুকি চীনের অনেক বড় বড় ঘাঁটিগুলো তারা ধ্বংস করে দেয়। সেখানে কুকি চীনের ব্যবহৃত অনেকগুলি ফ্ল্যাগ এবং পোশাকও তারা উদ্ধার করে। তো কুকি চীন কিন্তু নতুন করে একটা ফ্ল্যাগ তৈরি করেছে, সেখানে তাদের একটা নতুন রাষ্ট্র তৈরি করার উদ্দেশ্যে এই ফ্ল্যাগটা তাদের তৈরি। ওরা যে জাতীয় পতাকা তৈরি করেছে আগে থেকেই, এটার কারণ হচ্ছে তারা চায় ওখানে একটা স্বাধীন রাষ্ট্র ওরা তৈরি করবে এবং সেটা যেভাবেই হোক তারা এটা তৈরি করার প্রচেষ্টায় লিপ্ত আছে। এবং এই সংগঠনটি বর্তমানে পার্শ্ববর্তী দেশ থেকে মত পুষ্ট হয়ে তাদের বিভিন্ন সহযোগিতা নিয়ে আমাদের দেশে তারা তাদের সুবিধা সুযোগ মতো তাদের সুসময়ে তারা যে কোনো ধরনের কার্যক্রমে তারা ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের আশঙ্কাই কিন্তু রাজনীতিবিদরা এবং বিশ্লেষকরা মনে করেছেন। আমরা প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার এই প্রতিবেদনের সমস্ত তথ্যই কিন্তু যমুনা টেলিভিশন দেশ সমাচার সহ দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে পর্যালোচনা করে নেয়া। ভবিষ্যতে আরও কোনো নতুন তথ্য পেলে আমরা আপনাদের সামনে এটা তুলে ধরবো। আপনারা আমাদের দেশের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে বাংলাদেশকে যেন আল্লাহ পাক এই ধরনের কোনো বিপত্তির মাঝে যাতে না পড়ে তার জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।